গ্রাম্য সালিশে আব্বা আম্মার তালাক হয়ে গেল। আমার বয়স তখন 9 বছর আর আমার ভাইয়ের বয়স 4 বছর। তারা কেউই কারো সাথে সংসার করতে চায় না। আম্মার ধারণা আব্বা পরকীয়ায় লিপ্ত। আব্বা এটা মানতে একদমই নারাজ। আর আম্মা যেহেতু তার বিরুদ্ধে সবার সামনে এই অভিযোগ এনেছে, তাই সে কোনোভাবেই সংসার করবে না। মুখে মুখে তালাক হয়ে গেল। হুজুর দিয়ে পড়ানো বিয়ের তালাক সাধারণত মুখে মুখেই হয়। এখনকার মতো ডিভোর্স লেটারের দরকার পড়ে না। সেখানে সন্তান ভাগাভাগি হলো। সন্তান যে ভাগাভাগি করা যায় সেটা আমি জানতাম না, অবশ্য আমার জানার কথাও না। আমি পড়লাম বাবার ভাগে আর আমার মায়ের ভাগে পড়লো আমার ভাই। সত্যি বলতে কি, মায়ের মুখে আমি তৃপ্তির হাসি দেখেছিলাম, যেন ছেলে পেয়ে তিনি আনন্দিত। আমি কয়েকবার আম্মা আম্মা বলে ডাকলাম, কিন্তু তিনি ফিরেও তাকালেন না। দাদি আমাকে দেখেই মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। তিনি আমাকে নাম ধরে ডাকতেন না, যে কোনো একটা গালি বিশেষণ হিসেবে জুড়ে দিয়ে ডাকতেন। কত মার যে খেয়েছি অযথায়, ঠোঁট কেটে ফুলে যেত। আব্বা তাকাতেও না, যেন আমি আব্বার গলার কাটা হয়ে গিয়েছি। কিছুদিন পরে পাশের ঘর থেকে শুনতে পেয়েছিলাম আব্বা আর দাদি কথা বলছেন। আম্মা নাকি আবার বিয়ে করেছেন, তাই আব্বাকে বিয়ে করানো দাদির জন্য এখন যেন চ্যালেঞ্জ। দাদি যখন তার মনের মতো পাত্রী খুঁজে পেলেন, তখন আমার খুব কান্না পেল। সবসময় শুনেছি সৎ মায়ের অত্যাচারের কাহিনী। এখন দাদি আর নতুন মা দুজনে মিলে আমাকে কি করবে তা ভেবেই পালিয়ে যেতে ইচ্ছা করলো। আব্বার বিয়ে হলো, বাড়িতে নতুন মা এলো। আমি এক কোনায় চুপচাপ দাঁড়িয়েছিলাম। দুদিন পর নতুন মা আমাকে ডেকে বললেন, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম পারুল। তারপর মা আমাকে বললেন, পারুল, তুমি আমার কাছে আসো না কেন? আমাকে ভয় পাওয়ার কিছু নেই, লুডো খেলবা? আমি হেসে ফেললাম। অনেক দিন পরে ছুটে গিয়ে আমি লুডো নিয়ে আসলাম। ঘন্টা খানেক পরে দাদি রে রে করে তেড়ে আসলেন। দাদি ছোট মাকে বললেন, ও বউ, তুমি নতুন, তাই কোনো কাজ কাম করতে বলি না। তার মানে এই না যে বৈশা বৈশা তুমি বাচ্চা মেয়ের মাথা খাইবা আর এই মেয়ের সাথে বেশি মিশবা না। ওর মা ছিল একটা দুশ্চরিত্রা, বড় হইয়া ও নিজেও তাই হইব। আমার ছোট মা বললেন, আপনি একটা বাচ্চারে নিয়ে এমনে কথা বলবেন না। তখন দাদি রেগে গিয়ে বলল, কি বললি তুই? আমার মুখে মুখে কথা। দাদি তেড়ে আসছিল, আমি ভয়ে গুটিয়ে গেলাম। তখন ছোট মা দাদিকে বলল, আমারে অবাধ্য হইতে বাধ্য করবেন না, আমি এত নরম না। চলো পারুল, ঘরে যাই। আমি নতুন মায়ের সঙ্গে সঙ্গেই ঘরে গেলাম। আব্বা আসতে দাদি কান্নাকাটি করে নালিশ জানালেন। আব্বা রণমূর্তি ধারণ করে ঘরে আসার সঙ্গে সঙ্গে নতুন মা বলে উঠলেন, খবরদার আমার সাথে উঁচু গলায় কথা বলবেন না। আগে সত্যতা যাচাই করবেন, ভুললা যায় না আপনার আগের বউ কিন্তু চইল্লা গেছে। আব্বাকে মনে হলো দ্বিধাদ্বন্দ্বিত। আমার নতুন মায়ের বয়স ছিল 16 থেকে 17। তিনি ভেবেছিলেন এই বাচ্চা মেয়ে কি এমন করবে। নতুন মায়ের সাথে আমার সম্পর্ক হয়ে গেল বান্ধবীর মতো। তিনি সব রান্নাবান্না কাজকর্ম শেষ করে আমাকে পড়তে বসাতেন। স্কুল আবার ভর্তি করে দিলেন। মাঝখানে স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। আমরা উঠোনের চারপাশে বিভিন্ন শাকসবজি লাগাই। তিনি আমাকে একটু একটু করে রান্নাবান্নাও শেখান। দাদির হাজার রকম ভাবে বাবাকে নতুন মা সম্পর্কে নালিশ জানাতো। একদিন, 2 দিন, 3 দিন দেখলাম আমার নতুন মায়ের গায়ে মারের চিহ্ন। সেই চিহ্ন দেখে দাদি খুবই তৃপ্ত। তারপর একদিন কি জানি হলো, মা বাবাকে ঘর থেকে টেনে উঠানে এনে দাদি এবং আমার সামনে সপাটে 2টা চটকনা লাগিয়ে দিলেন। বাবা ভেবাচেকা হয়ে গেলেন। ছোট মা বলে উঠলেন, প্রত্যেকদিন যা হয় বন্ধ ঘরে আয়, কেউ দেখে না, দেখলেও আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আজ যা হইল আপনার মা আর মাইয়া দুজনেই দেখছে, এই শরম রাখবেন কই? আর একদিন যদি আপনি আপনার মায়ের কথায় আমার গায়ে হাত তুলেন, তাইলে ওই দিন সেই হাত আমি ভাঙ্গা দিমু। আর আপনার বুড়ি মায়েরে কইয়া দেন, সে যদি না শুধরায় তারে ঘুমের মধ্যেই বালিশ চাপা মাইরা ফালামো। তারপর থানা পুলিশ কইরেন। নতুন মা আমাকে নিয়ে ঘরে চলে গেলেন। পেছনে তাকিয়ে দেখলাম দাদি ভয়ে কাঁপছে আর আব্বা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। দাদি মরল শীতের এক কাক ভরে। আমি তখন 17। আমার ছোট মায়ের একটা কন্যা সন্তান হলো। সে এখন গুটি গুটি পায়ে হাঁটে এবং দৌড়াতেও শিখে গেছে। সময় কাটলো। নতুন মায়ের শিক্ষা আর নিজের মেধার জোরে ঢাকা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে চান্স পেলাম। হলে উঠলাম। দাদি মরার পর থেকেই একটা গুঞ্জন কানে আসছিল, বাবার সাথে নাকি আবার কোনো মহিলার যোগাযোগ। নতুন মা আমাকে সেগুলো পাত্তা দিতে নিষেধ করেন, পড়াশোনায় মনোযোগী হতে বলেন। পরে কানে আসে সেই মহিলা আর কেউ না, আমারই নিজের গর্ভধারিণী মা। আমার কি খুশি হওয়া উচিত ছিল? কে জানে। আমি কিন্তু খুশি হতে পারিনি, বরং ভীষণ রাগ হচ্ছিল। সে আবার ফিরে আসতে চায়। হলে থাকতেই একদিন খবর পেলাম এই মহিলা, মানে আমার আসল মাকে বাবা বাড়িতে নিয়ে এসেছেন। আমি বাড়ি ফিরলাম। আমার ছোট মায়ের মুখে মারের দাগ, বোনের শরীরেও। আপন ছোট ভাইটি শয়তানি হাসি হাসলো, যাকে এইটুকু দেখেছিলাম আদুরে তুলতুলে খেলার পুতুল
ছিল আমার। তাকে দেখে আমার মুখে থুথু জমলো। ততদিনে নতুন মায়ের শিক্ষার ছাপ আমার মাঝে পড়েছে। আমি এখন প্রতিবাদ করতে শিখেছি। আমার নতুন মা গ্রামের অল্প শিক্ষিত মেয়ে হলেও অনেক কিছু করেছেন। আমি কেন পারবো না? গ্রামের চেয়ারম্যান চাচার সাথে কথা বললাম, জানি এখানে শহরে নিয়ম খাটবে না। বাবার বিরুদ্ধে আবার সালিশ বসালাম। সালিশে নির্ধারণ হলো নতুন মাকে তালাক না দিয়ে সে যে তার আগের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছে, সাথে বাড়িতেও নিয়ে এসেছে, এটা বিরাট অন্যায় হয়েছে। যেহেতু নতুন মায়ের বিয়েতে সবাই উপস্থিত ছিল, তাই তাকে মুখে মুখে তালাক দিলেও সম্পত্তির কিছু অংশ দিতে হবে। আর এটাও মাথায় রাখতে হবে তার শুধু এক ছেলে না, বরং আরো দুটো মেয়ে আছে। ফলাফলস্বরূপ পূর্বপাড়ার জমিটা আব্বা লিখে দিতে বাধ্য হলেন মায়ের নামে। 2 দিনের মধ্যে গ্রামের জলিল চাচার কাছে নতুন মা সেটা বিক্রি করে দিলেন। সেই টাকা আর নতুন মায়ের বিয়ের গয়না নিয়ে আমরা ঢাকায় ফিরে এলাম। ঢাকায় এসে একটা বাড়ি খুঁজতে খুব একটা সমস্যা হলো না। মা ঘরে সেলাইয়ের কাজ করতেন, আমিও বাইরে টিউশনি করতাম। কিছু টাকা পয়সা তো জমাই ছিল। তাছাড়াও মামার বাড়ি থেকে, মানে নতুন মায়ের বাবার বাড়ি থেকে আমাদেরকে সাহায্য করা হয়েছিল। আমি প্রথমে LLB, তারপর LLM কমপ্লিট করে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে যোগ দিলাম। আর ধীরে ধীরে প্রমোশনের মাধ্যমে আজকে এই পজিশনে এসেছি। এতক্ষণ এই কথাগুলো বলছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পারুল খন্দকার। আমি রুবি, দৈনিক পত্রিকার সাংবাদিক। নারী দিবস উপলক্ষে সংগ্রামী নারীদের উপর একটা ফিচার লেখার দায়িত্ব পড়েছে আমার উপর। আমি জাজ পারুলকে বললাম, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। উনি বললেন, না, আপনি ভুল বললেন। আমার সব কিছুর পেছনে আছে আমার নতুন মা, যে আমার চেয়ে বয়সে মাত্র 6 থেকে 7 বছরের বড়। গ্রামের অল্প শিক্ষিতা একজন মহিলা। তার পেছনে কেউ ছিল না, তিনি একাই লড়েছেন আমাকে নিয়ে। তিনি না থাকলে আজ আমার জীবনটা এমন হতো না। আর ছোট বোনটাও স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে যেত না। আজ সেও নিজের জায়গায় প্রতিষ্ঠিত। কে কোথায় টিকে আছে এর উপর ভিত্তি করে আপনারা বড় বড় কলাম লেখেন, হেডলাইন বানান, কিন্তু তার পেছনে কে আছে তার খোঁজ নেন না। আজ যদি কোনো কাহিনী লিখতে হয়, সেটা আমার নামে না, আমার মায়ের নামে, মানে আমার নতুন মা। আপনি রাজি আছেন তো? আমি একটু হেসে সম্মতি দিয়ে বললাম, একটা প্রশ্ন ছিল আমার। উনি বললেন, বলুন। আচ্ছা, আপনার আসল বাবা মায়ের কি হলো তাহলে? দুনিয়াতে আসল নকল বলে আসলে কিছুই নেই। তবুও আপনি যে ব্যাপারে বলতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, আমি বলবো। বেশ কিছু বছর আগে একটা খবর প্রচারিত হয়েছিল, এক ছেলে নেশার টাকা না পেয়ে বাবা মাকে ঘুমের মাঝেই জবাই করেছে। সেটা ছিল আমার আপন ছোট ভাই। এই কথা বলে উনি মুচকি হেসে উঠে চলে গেলেন। আমি খানিকক্ষণ হয়ে বসে থাকলাম। আসলেই আমরা জয়ের শিখরে যে দাঁড়িয়ে আছে তাকেই দেখি, অথচ তার প্রেরণা কে, কার হাত ধরে আজ তার এই অবস্থান, সেই প্রশ্ন আমাদের মাথায় আসে না। আজকের এই সুন্দর গল্পটি লিখে পাঠিয়েছেন সুবর্ণা শারমিন নিশি। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।